চট্টগ্রামের আনোয়ারায় উদ্বোধন করা হলো চীনা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ প্রকল্পের রাস্তাঘাট, গ্যাস, বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক উন্নয়নে প্রায় ৪,৫০০ কোটি টাকা ব্যয় করবে সরকার, যার আনুষ্ঠানিক সূচনা করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই মুহূর্তে সেখানে কথা বলছেন অর্থমন্ত্রী, আমরা সেখানে যুক্ত হচ্ছি। Economic is also strategic. So we like to see China coming to Bangladesh with strategic investment. Ready-made garments is fine, making all other equipment, medical equipment is fine, but I think it's about time that our partnership has reached a position where we would like to see more strategic investment. And I don't want to name the, starting from chips and many other things that can be done in Bangladesh. So for this, I have to speak some in Bengali now because they won't let me go away without speaking few words in Bengali, যে আজকের যে ইনভেস্টমেন্টটা এখানে হয়েছে এটা হচ্ছে আমাদের যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আগামী 2034-এ যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সবকিছু নেই, এখানে টোটাল $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট হবে আলটিমেটলি। এবং এই অঞ্চল শুধু আনোয়ারা নয়, এটা পুরো অঞ্চলে এটার যে অর্থনৈতিক ইম্প্যাক্ট হবে, এখানে যত ধরনের সার্ভিসেস ডেভেলপমেন্ট হবে, এখানে সাপ্লাই চেইন ডেভেলপ করবে, এখানে যারা সবচেয়ে বড় কথা, I was happy to note that we are going to have an accommodation here, right? দর্শক, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের উদ্বোধন করে সেখানে কথা বলছিলেন অর্থমন্ত্রী, আমরা খানিকটা যুক্ত ছিলাম। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলেও জানান তিনি। সকালে রংপুরের টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDBর বিভাগীয় কার্যালয়ে উদ্বোধন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। জামায়াতের আমিরকে নিজ দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানান তিনি। জামায়াত গণতান্ত্রিক দল কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে ইসি সিদ্ধান্ত নেবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় পলাতক শেখ হাসিনার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ শুনানি শেষে অভিযোগ আমলে নেওয়া হয়। এর আগে সকালে চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। এতে আসামি করা হয়েছে শামসুল হক টুকু, শাহরিয়ার কবির, তখনকার আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীকে। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে। এর আগে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৬১ জনের নিহতের প্রমাণ তারা পেয়েছেন। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। ৫ আগস্টের পর এ ঘটনা তদন্তের চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রী পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের জন্য বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা ও জাতীয় সংসদের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয় সভায়। সংবিধানের সংশোধন কমিটিতে জামায়াতের অপেক্ষায় সরকারি দল বিএনপি। চিফ হুইপ বলছেন, গণতন্ত্রের স্বার্থে কমিটিতে নাম দেবে বিরোধী দল। এদিকে জামায়াতের সাফ জবাব, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া কোনো কমিটিতে যোগ দেবেন না তারা। একজন বিশ্লেষক মনে করেন, নির্বাচনের আগে একমত হয়ে এখন ভিন্ন পথে হাঁটা বিএনপির এক ধরনের কূটকৌশল। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। এখন জুলাই সনদ অনুসারে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংশোধন আর সংস্কার নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকারি ও বিরোধী দল। নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জুলাই আদেশ অনুযায়ী শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। এখন আবার সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি গঠন করেছে দলটি। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, যেখানে সরকারি দলের 7, বিরোধী দলের 5, অন্যান্য দলের 1 জন করে এবং স্বতন্ত্র 1 জন সদস্য নিয়ে 18 সদস্যের এই কমিটি করার কথা রয়েছে। বিরোধী দল থেকে 5 জন। যদিও বিরোধী দল এই কমিটিতে যাবার বিষয়ে সরাসরি বিরোধিতা করেছে। আপনি বলছেন যে সংস্কার পরিষদের কাজ সংশোধন কমিটি দিয়ে করবেন। সংশোধন কমিটি দিয়ে তো সংস্কার পরিষদের কাজ হবে না, যেহেতু আমাদের আইন প্রণয়নের ক্ষমতা সংবিধানের আইন দ্বারা, সংবিধানের বিধিগুলো দ্বারা সীমাবদ্ধ। চাইলেও আমরা সংবিধানের মৌলিক যে অবকাঠামো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা পরিবর্তন করতে পারি না। তবে সরকারি দল মনে করে কমিটিতে যোগ দেবে জামাত। ওরা এখন নাম না দিলে, আমরা এখন দেয়নি, আবার পরে দিবে, নেক্সট সেশনে দেবে বা পরের সেশনে দেবে, আসবে না কেন? আমরা যদি বিশ্বাসী করি, দেশে গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাসী করি দেশে সার্বভৌমত্ব বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাসী করি দেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তা আমরা কেমনি আনইউনিটি থাকবো, ইউনিটি থাকবো। যদি তেমনটা না ঘটে তাহলে সংস্কার বা সংবিধান সংশোধনের ভবিষ্যৎ কোন পথে? রাজনৈতিক অবস্থান থেকে আমরা এক চুল পিছু হটবো না। জুলাইয়ের প্রশ্নে, গণভোটের প্রশ্নে আমরা কোনো ছাড় দেবো না। আপনারা বিকল্প পদ্ধতিটা বাস্তবায়ন করতে চান, ফাইন করেন। আমাদের জন্য কেন অপেক্ষা করবেন আপনারা? আমাদের জন্য তো অপেক্ষা করার কোনো দরকার নেই। আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা সুস্পষ্ট বলে দিয়েছি এই কমিটিতে আমরা যাব না। এখন আপনারা এই কমিটি নিয়ে কী করবেন জনগণকে দেখান, আমরাও দেখব, জনগণও দেখবে। আপনারা যদি জুলাইয়ের সনদ পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেন, আমাদের তো কোনো কথা থাকতে পারে না। তবে রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, সংস্কার নিয়ে বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ। এর ফলে ভবিষ্যতে রাজনীতিতে সংঘাত বাড়তে পারে। তো যখন একটা গণভোট হয়েছে এবং সেই গণভোটটা বিএনপির দাবি অনুযায়ী একই দিনে হয়েছে, আমি বলবো যে এটা এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া, সেই জায়গা থেকেও সরে আসা। এই কমিটি করার অর্থ হচ্ছে সে তার মতো করে তার রাজনৈতিক ইচ্ছাটা চাপায় দিতে চায়। খুব বেশি আমরা আশাবাদী না সংস্কার নিয়ে। এখন আর এই পরিস্থিতিতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নাই। এজন্য বড় কর্মসূচি না দিয়ে সব দলকে আবারও আলোচনায় বসার আহ্বান এই বিশেষজ্ঞের। মাঠ ছেড়ে দিলে এটা আখেরে আপনার জন্যই কোনো লাভজনক হবে না। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। এখনো উন্নতি নেই গ্যাস সরবরাহে। দেশজুড়ে চলছে তীব্র সংকট। এর ফলে সময়ের সাথে তীব্র হচ্ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। প্রয়োজনীয় চাপ না থাকায় রাজধানীর অনেক সিএনজি পাম্প বন্ধ রয়েছে, ফলে জ্বালানি নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে 1 সপ্তাহ ধরে সারা দেশে গ্যাস সরবরাহে এই ঘাটতি তৈরি হয়েছে। এতে দেশের শিল্প খাতে দেখা দিয়েছে সংকট, প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। তিতাস জানিয়েছে, প্রতিদিনই গ্যাস সরবরাহের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, এই অবস্থা কবে কাটবে তা নিয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো খবর নেই। পেট্রোবাংলার হিসেবে দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। অগ্নি দুর্ঘটনায় এলএনজির একটি টার্মিনাল বন্ধ হওয়ার পর সরবরাহ নেমে এসেছে 215 কোটি ঘনফুটের নিচে।
সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বরিশালের স্বনির্ভর খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। এ দফায় 500 তাল গাছ এবং 300 নারিকেল গাছের চারা রোপণ করা হবে। প্রতিটি নদী, খাল, বিল, শূন্য জায়গাতে আমরা যে আগামী 5 বছরে ন্যূনতম 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি, এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করা যথেষ্ট নয়। কারণ বৃক্ষ রোপণ করার পরে, চারা রোপণ করার পরে ওটাকে বৃক্ষে রূপান্তরিত করার যে পর্ব, সেই পর্বতে যে এলাকায় চারা রোপণ করা হবে সেই এলাকার স্থানীয় জনগণের একটা সম্পৃক্ততা দরকার। আমরা ইতিমধ্যেই প্রশাসনকে এই ব্যাপারে নিয়োগ করেছি, যাতে প্রশাসন স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটি চারাকে বৃক্ষে রূপান্তরিত করার পর্বর দায়িত্বটা গ্রহণ করে। চরম অনিশ্চয়তা নিয়ে চলছে হোমিওপ্যাথি, ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসার কার্যক্রম। সরকারি নিয়োগ এবং উচ্চশিক্ষার সুযোগ না থাকা সহ নানা অব্যবস্থাপনায় হতাশ শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতে নজর দিলে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখতে পারবেন তারাও। ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব ছবি তুলেছেন আকরাম হোসেন। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। কিছুদিন পরে কর্মময় জীবনে প্রবেশ করবেন তারা। আনন্দ উচ্ছ্বাসের পরিবর্তে বিষণ্ণতা আর অনিশ্চয়তা তাদের চোখে মুখে। কিন্তু কেন? এমবিবিএস থেকে আমরা অনেক দিক থেকে অনেক বৈষম্যের শিকার হয়েছি। প্রফেশনাল এক্সামের পরে আমাদের যে পথটা, আমাদের যে জীবনটা, সেটা একটু দুর্বিষহ বলতে হয়। আমাদের চাকরির কোনো সুব্যবস্থা নেই, আমাদের সকলে হতাশার মধ্যে দিন পার করছে এখানে। প্লাস রাজস্ব খাতে বলেন কিংবা স্বাস্থ্য, বিসিএস, পিএসসির আন্ডারে যে চাকরিগুলো, এগুলো আমাদের আসলে কোনো কিছু এখন ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের বেশিরভাগই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গোল্ডেন A+ পেয়ে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন এখানে। কিন্তু সরকারের সুনির্দিষ্ট নীতিমালা না থাকা, এই খাতের প্রতি অবহেলা, দেশে উচ্চশিক্ষা এবং রাজস্ব খাতে চাকরির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যেহেতু অন্য জায়গায় এমবিবিএস চান্স হয় নাই, তাই এখানে অনেকে ভর্তি হয়েছে। আমারও স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব ছোট থেকেই। তো সেই জায়গা থেকে এমবিবিএস এ যখন আমার চান্স হলো না, তখন আমি বেছে নিলাম যে আমি হোমিওপ্যাথি পড়বো। হোমিওপ্যাথির জন্য নীতিমালা এবং নামের সাথে চিকিৎসক লেখার অনুমোদন থাকলেও সমপর্যায়ের BUMS ও BAMS কোর্স পাশ করা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত। বারবার তাদের জন্য নীতিমালার খসড়া তৈরি হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। তারা যদি প্র্যাকটিস করতে যায়, তারা বিভিন্ন ধরনের প্রশাসন দ্বারা হয়রানি হয়ে থাকে। একটাই কারণ, আমাদের স্বতন্ত্র কোনো আইন কাউন্সিল না থাকার কারণে। কারণ তারা ডাক্তার পদবিটা ভালোভাবে ব্যবহার করতে পারে না। আমলাতান্ত্রিক জটিলতার জন্যই বারবার আমাদের আইনটা পিছিয়েছে। 1989 সালে কলেজ প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত রাজস্ব খাতে নিয়োগ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। এখান থেকে বের হয়ে আমাদের কোনো কর্মসংস্থান নেই, আমাদের কোনো পদ নেই, আমাদের ইন্টার্নি ভাতা কম। আমাদের ইন্টার্ন ভাতা আমরা যে পাই 10,000 করে, অন্যান্য মেডিকেল কলেজ যেগুলো এমবিবিএস, ওনারা 20,000 করে পাচ্ছে। এবং পড়াশোনাটাও আমাদের বেশি, কিন্তু আমাদের মূল্যায়ন কম। প্র্যাকটিস লাইফে গেলে আমাদের ডাক্তার লেখার জন্য পারমিশন দিচ্ছে না, এতে করে আমাদের ডাক্তাররা হীনমন্যতায় ভুগছে। লাস্ট 5 বছরের মধ্যে আমাদের সরকারি কোনো নিয়োগ নেই। আমাদেরকে গাইড দেবে বা এরকম কোনো ওয়ে আমরা পাচ্ছি না। সরকারের কাছে আমাদের আবেদন আছে যে আমাদের এই সেক্টরটার অনেক বেশি উন্নতি হওয়া পসিবল। সঠিক পরিসংখ্যান না থাকলেও দেশের একটি বড় অংশ ট্র্যাডিশনাল চিকিৎসা গ্রহণ করে থাকেন। স্বাস্থ্য খাতে তাদের অবদান অস্বীকার করার উপায় নেই। তাই এই খাতে বিশেষ নজর বাড়ানোর তাগিদ অংশীজনদের। এই ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার জন্য কোনো সরকারে সেমনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, যার কারণে এই ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি সেক্টরটা আজও পর্যন্ত অবহেলিত অবস্থায় আছে। তাদের কোনো চাকরির ব্যবস্থা নাই। যখন চাকরির ব্যবস্থা না থাকবে, এই শিক্ষা ব্যবস্থার তো কোনো প্রসার হবে না, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবে না। তাদের দাবি, এই ব্যবস্থাকে জনপ্রিয় করার মাধ্যমে সাফল্য আসতে পারে সার্বিক স্বাস্থ্য খাতে। এজন্য প্রয়োজন প্রচারণা আর সরকারি নীতি সহায়তা। হিমেল মাহবুব, 71, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় পলাতক শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে সেখানে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আগে একটু নামটা বলি, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে।
আচ্ছা, সন্দেশটা আবার একটু দেখে বলতে হবে। আমি একটু এটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী। তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। তিনি সেই মেটিকুলাস এই প্ল্যানের মধ্যে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং তিনি পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে বলেছে, তার বিভিন্ন রেকর্ড আছে আপনাদের কাছে এবং আমরাও সেগুলো সংগ্রহ করেছি। তিনি বলেছিলেন যে হেফাজতের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, রং মেখে তারা অভিনয় করেছে, এরকম কথা তিনি নিজ মুখে বলেছিলেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল, এবং তিনি গ্রেফতারও আছেন। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন। তারা যে তথ্য সংগ্রহ করেছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, তাদের কাছে অনেক তথ্য ছিল। সেই তথ্য যাতে সাক্ষী প্রমাণ হিসেবে কাজে না লাগে সেই কারণে ওই রাতেই ওই টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়। তাদের 2টি টেলিভিশন অফিসে গিয়ে আক্রমণ করে তাদের টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এবং শুধু তাই না, তিনি সংসদে, পবিত্র সংসদে দাঁড়িয়ে দমবুক্তি করে বলেছিলেন যে হেফাজতকে তারা শক্তভাবে মোকাবেলা করেছেন। সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি এবং আলামত হিসেবে আমরা নিয়েছি। এবং তিনি গ্রেফতার আছেন। ইতিমধ্যে তিনি অন্য একটি মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। 30 বছর হয়েছেন, তো যাই হোক 10 বছর তিনি ভোগ করবেন। এরপরে আছে শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, মাহবুব আলম হানিফ, ডক্টর হাসান মাহমুদ চৌধুরী। তারা সকলেই কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে এসছে এবং তারা যে প্ল্যান ছিল, তারা যে বৈঠক করেছিল, সেই বৈঠকে তারা উপস্থিত ছিল। বাহাউদ্দিন নাসিম ছিলেন, লতিফ সিদ্দিকী ছিলেন, মৃণাল কান্তি দাস ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, দীপমণি, তারা সবাই কিন্তু ওই বৈঠকে উপস্থিত ছিলেন। যে বৈঠকে হেফাজতের উপরে যে প্ল্যানটা করবে, মানে আক্রমণ হবে, সেখানে তারা ওই পরিকল্পনার অংশ হিসেবে তারা বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উমর ফারুক চৌধুরী তৎকালীন যুবলীগ চেয়ারম্যান, সালাউদ্দিন মাহমুদ ওরফে জাহিদ, উনি সংসদ সদস্য ছিলেন মানিকগঞ্জ 1, তার ইনভলভমেন্ট আমরা পেয়েছি। আমরা ডাক্তার ইমরান এইচ সরকার, তৎকালীন আপনারা জানেন যে একজন ব্লগার, যে শাহবাগে দাঁড়িয়ে এই হেফাজত ইসলাম সম্পর্কে নানান রকমের অশ্রাব্য কথাবার্তা বলতেন, কুৎসা রটনা করতেন এবং তার ইন্ধনে এবং প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা তো পরবর্তীতে সংঘটিত হয়। ডাক্তার ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটি, মোজাম্মেল হক বাবু ব্যবস্থাপনা পরিচালক 71 টিভি, ফারজানা রূপা সাংবাদিক 71 টিভি, হাসান মাহমুদ, তারা জেলে আছে, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, যার বাহিনী নির্বিচারে এই হেফাজতকে গুলি করে, লেথাল উইপন ইউজ করে এবং তাদেরকে গুলি করে হত্যা করে। দর্শক, আমরা ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে কথা বলছেন চিফ প্রসিকিউটর। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।